আমাদের বিষয় হলো দ্য সোশিওলজি অফ এমিল দুরখেম। এটা আমাদের দ্বিতীয় লেকচার। প্রথম লেকচারে আমরা এমিল দুরখেম সম্পর্কে একটি সার্বিক ভাবে তাকে উপস্থাপনা করেছি। তার জীবন, সামাজিক প্রেক্ষাপট, বৌদ্ধিক প্রেক্ষাপট নিয়ে আমরা আলোচনা করেছি। এবার আমরা তার সমাজতত্ত্ব নিয়ে আলোচনা করব। দুরখেমের সোশিওলজিকে এমিলি বেনয়েট স্মোলিয়ান সোশিওলজিজম আখ্যা দেন। উনি সোশিওলজিজমকে দুটো ভাগে ভাগ করেন, পজিটিভিজম এবং অ্যাজালিসিজম। পজিটিভিজম সমাজকে প্রাকৃতিক বিজ্ঞানের পদ্ধতি দিয়ে আলোচনা করে, আর অ্যাজালিসিজম গোষ্ঠীর ওপর গুরুত্ব দেয়। সোশিওলজিজম তার ইতিহাস দীর্ঘ। এমিলি দুরখেমের আগে দ্য বোন্ডাল্ড এবং দ্য মেস্ট্র বলেছিলেন ব্যক্তির আগে সমাজ। সাসিমো বলেছিলেন সামাজিক পদার্থবিজ্ঞান সমাজের যে বিবর্তনের নিয়মগুলোকে নিয়ে খুঁজবে। অগাস্ট কোন করেছিলেন কি তিনি তার হায়ারার্কি অফ সায়েন্সেস থেকে মনোবিজ্ঞান অর্থাৎ সাইকোলজিকে বাদ দিয়েছিলেন। তার ফলে সমাজতত্ত্বের মধ্যে একটা মনোবিজ্ঞান বিরোধিতা লক্ষ্য করা যায়। এমিল দুরখেম পজিটিভিজমের এই যে পজিটিভিজম এবং অ্যাজালিসিজমের যে সংযোগ সেটার সঙ্গে একমত। এটাই হচ্ছে সোশিওলজিজমের মূল ভিত্তি। দুরখেমের সোশিওলজিজমের মূল বৈশিষ্ট্যগুলো হচ্ছে, প্রথমত দুরখেম কোনো সমাজতত্ত্বকে কোনো দার্শনিক ভিত্তির উপর রচনা করতে রাজি হননি। তিনি বলেছিলেন কোনো দার্শনিক ভিত্তির দরকার নেই, বরং আমরা দেখি যে তার যে মেথোডোলজিক্যাল দিকটা তিনি বলেছিলেন সোশ্যাল ফ্যাক্টস অর্থাৎ সামাজিক বস্তুসত্যকে দ্রব্য হিসেবে গণ্য করা উচিত। ধারণা অর্থাৎ কনসেপ্টসের বদলে সেন্সারি ডেটা অর্থাৎ ইন্দ্রিয় গ্রাহ্য যে তথ্য তার উপরই সমাজতত্ত্বকে ভিত্তি করেছিলেন দুরখেম। তিনি বলেছিলেন যে সমাজতত্ত্বকে সামাজিক যে বস্তু সত্য সেটাকে অন্য বস্তু সত্যর দ্বারা ব্যাখ্যা করতে হবে। তিনি কার্যকারণ বিশ্লেষণ এবং ক্রিয়াবাদী বিশ্লেষণের মধ্যে একটা তফাৎ করেছিলেন। তার লেখায় একটা তার যে কর্মসূচির মধ্যে আমরা একটা প্রোগ্রাম অফ অ্যাপ্লাইড সোশিওলজি পাই। অ্যাপ্লাইড সোশিওলজি অর্থাৎ সমাজতত্ত্বকে প্রয়োগ করার একটা দিক আমরা পাই, একটা
কর্মসূচি আমরা পাই। এই অ্যাপ্লাইড সোশিওলজি প্রোগ্রাম সমাজকে কিভাবে নির্দেশ দেওয়া হবে, কিভাবে তাকে দিক নির্ধারণ করা হবে, তার নিয়মগুলো তৈরি করছে। ডুরকহেইমের সাবস্ট্যান্টিভ থিওরিজ যেগুলো স্পুলিয়ান বলেছেন, সেগুলো হলো, এক হচ্ছে অ্যাজেলিক রিয়েলিজম, সেটা থিওরি অফ সোশ্যাল ফ্যাক্টস এর মধ্যে পড়ে। ডিভিশন অফ লেবার, অ্যাজেলিক ফ্যাটালিজম, এটা সুইসাইড যে তত্ত্ব সেটা। অ্যাজেলিক ট্রান্সেন্ডেন্টালিজম, তার মধ্যে পড়ে থিওরি অফ কালেকটিভ রিপ্রেজেন্টেশন। স্পেকুলেশন অফ মরালস অ্যান্ড ভ্যালুস, ওই যে যৌথ যে প্রতিনিধিত্ব, নীতিকথা এবং মূল্যবোধ। অ্যাজেলিক ক্রিয়েশনিজম, সেখানে থিওরি অফ মরালস এর সঙ্গে একটা যোগ রয়েছে। অ্যাজেলিক ক্রিয়েশনিজমের সঙ্গে থিওরি অফ ভ্যালুস, মূল্যবোধ, সেটারও যোগ রয়েছে, এবং থিওরি অফ রিলিজিয়ান অর্থাৎ ধর্মীয় তত্ত্ব। এবার আমরা ডুরকহেইম নিজে কি বলেছেন সোশিওলজি সম্পর্কে সেটা আমরা দেখব। তার গবেষণাপত্র সোশিওলজি অ্যান্ড দ্য সোশ্যাল সায়েন্সেস, এখানে তিনি সমাজতত্ত্বের প্রকৃতি এবং পরিধি নিয়ে আলোচনা করেন। সামাজিক জীবন কি? উনি বলছেন, ইন্ডিভিজুয়াল কনসাসনেস by associating themselves in a stable way reveal through their interrelationships a new life very different from that which would have been developed had they remained uncombined. This is social life. ব্যক্তিগত চেতনা, সেটা একের সঙ্গে আরেক মিলে গিয়ে এমন একটি মিথস্ক্রিয়া তৈরি করছে, স্থিতশীল মিথস্ক্রিয়া তৈরি করছে, যার ফলে একটা নতুন জীবন তৈরি হচ্ছে। এই জীবনটা যদি প্রত্যেক ব্যক্তির চেতনা আলাদা থাকতো, তার থেকে কিন্তু আলাদা। এই চেতনার ফলেই কিন্তু সামাজিক জীবন তৈরি হয়। উনি আরো বলেন, what constitutes civilization would not exist if there was no society. সমাজ ছাড়া সভ্যতার কথা ভাবাই যায় না। সভ্যতার কোনো অস্তিত্বই থাকবে না যদি সমাজ না থাকে। আমরা দেখেছি যে অনেক মৃত সভ্যতার কথা আমরা ইতিহাসে জানি, যেখানে সমাজ যখন নেই তখন সে সভ্যতাও বিলুপ্ত হয়ে গেছে, যেমন সিন্ধু সভ্যতা। সিভিলাইজেশন, হোয়াট ইজ সিভিলাইজেশন? বলছেন সিভিলাইজেশন অর্থাৎ সভ্যতা, সেটা সমাজের অভ্যন্তরে সহযোগিতা এবং সমাজের বিভিন্ন সমাজের মধ্যে যে সহযোগিতা, তার সেটা পূর্ব শর্ত হচ্ছে, সভ্যতার পূর্ব শর্ত হচ্ছে এই সহযোগিতা। শুধু তাই নয়, এক প্রজন্মের অভিজ্ঞতা আরেক প্রজন্মকে কাছে পৌঁছে দিতে হবে, নইলে কিন্তু সভ্যতা থাকবে না। সমাজ কি?
কি দিয়ে গঠিত? উনি বলছেন সমাজ কতগুলো সংঘ অর্থাৎ অ্যাসোসিয়েশন দ্বারা গঠিত। আর সোশিওলজি কি? সোশিওলজি হচ্ছে সমাজেরই অধ্যয়ন। অর্থাৎ এটাই হচ্ছে দ্য স্টাডি অফ সোসাইটিস কনস্টিটিউটস দ্য সাবজেক্ট ম্যাটার অফ সোশিওলজি। কোঁতকে আমরা সমাজতত্ত্বের জনক বলি। তো এই কোঁতকে ডুর্কহেইম সমালোচনা করেছেন। বলছেন কোঁত নতুন একটি বিজ্ঞান তৈরি করার চেষ্টা করেছিলেন, কিন্তু উনি বোঝেননি যে এই বিজ্ঞানের আরো কত বিষয় হতে পারে, কত সমস্যা হতে পারে। সমাজতত্ত্ব তাৎপর্যটা কি? সিগনিফিকেন্স অফ সোশিওলজি। সমাজতত্ত্বের যে নীতিগুলো সেগুলো কিন্তু বাস্তবে প্রমাণ মিলেছে। সোশিওলজিস্টরা কি দেখিয়েছেন? There exists uniformity in beliefs and institutions. অনেক সমাজের যে ভারতীয় সমাজই বলো আর পাশ্চাত্য সমাজই বলো, কিছু কিছু জিনিস কিন্তু কিছু কিছু বিশ্বাস এবং কিছু কিছু প্রতিষ্ঠান কিন্তু একই রকম। যেমন যেমন প্রতিষ্ঠানের মধ্যে বিয়ে হিন্দু সমাজেও আছে, ইউরোপিয়ান সমাজেও আছে, আরবি সমাজেও আছে। বিশ্বাস, এক ধরনের বিশ্বাস সর্বত্র রয়েছে। যেমন ধরো ধর্মীয় বিশ্বাস হিন্দু সমাজেও আছে, ইউরোপের খ্রিস্টান সমাজেও আছে, আবার সৌদি আরবের সমাজেও রয়েছে ধর্মীয় বিশ্বাস। তাহলে এটাই প্রমাণিত হয় যে দেয়ার এক্সিস্ট ইউনিফর্মিটি ইন বিলিফস অ্যান্ড ইনস্টিটিউশনস। আরেকটা কথা উনি বলছেন, দ্য কন্ডিশনস অফ সোশ্যাল লাইফ আর আইডেন্টিক্যাল। সমাজের যে জীবন তার পূর্ব শর্তগুলি এক। যেমন আমরা একটা জিনিস লক্ষ্য করি যে মরুভূমিতে কিন্তু সেভাবে সমাজ গড়ে ওঠে না। কেন? না, মরুভূমিতে জল নেই। সব বড় সভ্যতাই কিন্তু কোনো না কোনো নদীর ধারে গড়ে উঠেছিল। যেমন সিন্ধু সভ্যতা সিন্ধু নদের ধারে, মিশরীয় সভ্যতা নীল নদের ধারে। তাহলে জল জল কিন্তু সব সমাজেই সবচেয়ে বেশি প্রয়োজনীয় বস্তু। এরকম খাদ্য, সব সমাজে কিন্তু খাদ্যের ব্যবস্থা করতে করতে হবে, সে যেভাবেই হোক, নইলে সে সমাজ টিকবে না। উনি আরো বলছেন ইউনিফর্মিটি exists among customs of different countries. কিছু কিছু লোকাচার আছে যেটা বিভিন্ন দেশের একই। যেমন আমরা যদি নেগেটিভ কথাই ধরি, সব দেশেই কিন্তু অজাচার ট্যাবু রয়েছে, ইনসেস্ট ট্যাবু। এমন কোনো দেশ নেই যেখানে ইনসেস্ট ট্যাবু নেই। তাহলে এটা কিন্তু একটা কাস্টম যে নিকট আত্মীয় বিয়ে হবে না। কেন? না, তাহলেই কিন্তু এটা একটা অজাচার সম্পর্ক হয়ে যাবে। The principal divisions of sociology. সমাজতত্ত্বের মূল ভাগগুলো কি? ডুরখেইম বলছেন there are as many branches of sociology
as there are different types of social facts. সোশিওলজির ততগুলোই ভাগ রয়েছে যতগুলো সামাজিক বস্তুসত্ত্ব রয়েছে। কোট দুটো ভাগ করেছিলেন, সোশ্যাল স্ট্যাটিক্স এবং সোশ্যাল ডায়নামিক্স। সোশ্যাল স্ট্যাটিক্স আমরা এটা সমাজের গঠন নিয়ে আলোচনা করেছে। আর সোশ্যাল ডায়নামিক্স সামাজিক পরিবর্তন নিয়ে আলোচনা করেছে। ডুইখেম নিজে সোশিওলজির ডেফিনিশন দেননি, কিন্তু তিনি মস এবং ফ্যাকনেটের সোশিওলজির ডেফিনিশন নিয়েছেন, গ্রহণ করেছেন। তারা কি বলছেন? সোশিওলজি মে বি ডিফাইন্ড অ্যাজ দ্য সায়েন্স অফ ইনস্টিটিউশনস অফ দ্যার জেনেসিস অ্যান্ড ফাংশনিং। প্রতিষ্ঠানের বিজ্ঞান, এই হচ্ছে সোশিওলজি। প্রতিষ্ঠানের বিজ্ঞান, যে প্রতিষ্ঠানের তার উৎপত্তি কি এবং তার ক্রিয়ায় সেটা নিয়ে আলোচনা করে সমাজতত্ত্ব। ডুইখেম সোশিওলজিকে তিনটে ভাগে ভাগ করেছেন। সোশ্যাল মরফোলজি, যেখানে আমরা সমাজকে বাইরে থেকে দেখি। সোশ্যাল ফিজিওলজি, যেখানে আমরা ইন্টারনাল স্ট্রাকচার, অর্থাৎ সমাজের যে অভ্যন্তরের যে গঠনটা সেটা নিয়ে আলোচনা করি। এবং জেনারেল সোশিওলজি, অর্থাৎ সাধারণ সমাজতত্ত্ব। বিভিন্ন সমাজতত্ত্বের যে নিয়মগুলি, তার মূল সূত্রগুলো, সেগুলো জেনারেল সোশিওলজি একটা সমাজের একটা সাধারণ তত্ত্ব তৈরি করে। ডুইখেম সোশিওলজিকে তিনটে ভাগে ভাগ করেছিলেন। এবার আমরা তার আরো বিশদভাবে আলোচনা করি। সোশ্যাল মরফোলজি, বাইরে থেকে আমরা সমাজের আলোচনা করছি। প্রথম হচ্ছে মানুষের ভৌগোলিক ভিত্তি, যে ভৌগোলিক বিস্তৃতি, সেটা যেটাকে আজকাল আমরা সোশ্যাল জিওগ্রাফি বলি, সেটা হচ্ছে সোশ্যাল মরফোলজির মধ্যে পড়ে। ২ নম্বর হচ্ছে the study of population, its volume, density and its distribution on earth. জনসংখ্যা, তার যে তার আয়তন, ঘনত্ব এবং পৃথিবীতে তার বিস্তৃতি, এটা সোশ্যাল মরফোলজির মধ্যে পড়ে। এবার আমরা ডুরখেইমের সোশ্যাল ফিজিওলজি নিয়ে আলোচনা করব। ডুরখেইম বলেছেন যে সোশ্যাল ফিজিওলজি হচ্ছে সমাজের অভ্যন্তরের অধ্যয়ন। উনি ৬টা বিজ্ঞানের কথা বলেছেন: সোশিওলজি অফ রিলিজিয়ন, সোশিওলজি অফ মোরালিটি, সোশিওলজি অফ ল, ইকোনমিক সোশিওলজি, লিঙ্গুইস্টিক সোশিওলজি, এস্থেটিক সোশিওলজি। সোশিওলজি অফ রিলিজিয়ন,
হচ্ছে ধর্মের সমাজতত্ত্ব। প্রত্যেক সমাজেই ধর্মীয় বিশ্বাস আছে। কিভাবে ধর্ম সমাজকে প্রভাবিত করে বা সমাজ ধর্মকে প্রভাবিত করে, এটা নিয়ে সোশিয়োলজি অফ রিলিজিয়ন আলোচনা করে। ২ নম্বর হচ্ছে সোশিয়োলজি অফ মরালিটি। মরালিটি অর্থাৎ নীতি, নীতির সমাজতত্ত্ব। কিভাবে নীতিও কিন্তু নির্ধারণ করে সমাজ, এবং নীতি কিন্তু যুগে যুগে বদলায়। সোশিয়োলজি অফ ল, আইন তো মানুষেরই করা। খ্রিস্টানরা অবশ্য বলবে যে মোজেস যেটা 10 কমান্ডমেন্টস, সেটা মোজেস পেয়েছিলেন ঈশ্বরের কাছ থেকে। কিন্তু সেই 10 কমান্ডমেন্টসে আমরা যে নির্দেশগুলো পাই, যেমন চুরি করিবে না, সেগুলো তো মানুষেরই করা। আমরা ইতিহাসে পাই যে কোনো কোনো রাজা, যেমন ব্যাবিলনের রাজা হামুরাবি, তিনি যে আইন তৈরি করেছিলেন, কোড হামুরাবি, বা আরো আধুনিক কালে কোড নেপোলিয়ন, এগুলো কিন্তু সমাজকে নিয়ন্ত্রণ করার জন্যে। আইন কিভাবে সমাজকে নিয়ন্ত্রণ করে, বা আইন কিভাবে আইনকে কিভাবে সমাজ চালিত করে। আজকে আমরা কৃষকদের আন্দোলন নিয়ে দেখছি যে সরকার একটা ৩টে আইন চালু করেছে কৃষকদের উপর। সরকার দাবি করছে যে এই আইনগুলো কৃষকের উপকার হবে, কিন্তু কৃষকরা মানতে চাইছে না। সোশিয়োলজি অফ ল আলোচনা করবে যে কেন কৃষক সমাজ এই আইনটাকে মানতে চাইছে না, কেন তারা মনে করছে এই আইনগুলো কৃষক সমাজের পক্ষে ক্ষতিকারক হবে। ইকোনমিক সোশিয়োলজি, অর্থনৈতিক সমাজতত্ত্ব। যে কোনো সমাজ, সে জারওয়াদের আদিম সমাজ হোক, আর মার্কিন যুক্তরাষ্ট্রের অত্যাধুনিক পোস্ট মডার্ন সমাজই হোক, বা পোস্ট ইন্ডাস্ট্রিয়াল সোসাইটি হোক, তার ভিত্তি কিন্তু অর্থনীতি। অর্থনীতি কি? যে মানুষ কিভাবে নিজের জীবিকা অর্জন করবে, বিনিময় প্রথা, এসব নিয়ে অর্থনীতি আলোচনা করে। মূলত কিভাবে মানুষের জীবিকা আলোচনা করবে, তার মধ্যে অনেক কিছু থাকে। তো অর্থনৈতিক সমাজতত্ত্ব বা ইকোনমিক সোশিয়োলজি কিভাবে অর্থনীতিকে সমাজ নিয়ন্ত্রণ করে, বা কিভাবে অর্থনীতি সমাজকে নিয়ন্ত্রণ করে, এইগুলো নিয়েই কিন্তু আলোচনা করে। ধরো আমরা বাজারে গেলাম, বাজারে আমরা হাটুরের সঙ্গে কোনো একটা, ধরো মাছ নিয়ে দর কষাকষি করলাম। এবার কিভাবে দরটা ঠিক হবে,
দুপক্ষের প্রয়োজনের ওপর। যদি হাঁটুরের শেষ বেলায় যদি হাঁটুরের মনে হয় যে আর রাখবো না, মাছটা যেমন করেও বিক্রি তো করেই দেবো, সেজন্যে তাহলে সে মনে সেভাবে সে দর কষাকষি করবে। সে হয়তো সস্তায় ছেড়ে দেবে। কিন্তু প্রথম দিকে যদি বাজারে একজন দর কষাকষি করে ক্রেতার সঙ্গে, সেই ক্রেতাই কিন্তু তার প্রয়োজনে হয়তো বেশি দাম দিয়েই মাছটা কিনবে। আবার অনেক সময় এটাও হয় যে দর কষাকষির মধ্যে সামাজিক একটা দিক থাকে, সামাজিক অবস্থানের দিক থাকে। ধরো শিল্পে আমরা জানি যৌথ দর কষাকষি অর্থাৎ কালেকটিভ বার্গেনিং এর উপর জোর দেওয়া হয়। তা ম্যানেজমেন্টের তারা সবসময় একটা সুবিধাজনক অবস্থায় থাকে। কিন্তু শ্রমিকদের সুবিধা হচ্ছে কি যে তাদের সংগঠন রয়েছে, সংগঠিতভাবে তারা কাজ করতে পারে। এই দর কষাকষির মাধ্যমেই কিন্তু অনেক কিছু ঠিক হয়। যেমন মাছের দর ঠিক হয়, আবার তেমনি মজুরিও ঠিক হয়, কারখানার মজুরিও ঠিক হয়। তো এইগুলো কিন্তু অর্থনৈতিক সমাজতত্ত্বের মধ্যেই পড়ে। লিঙ্গুইস্টিক সোশিওলজি, লিঙ্গুইস্টিক্স হচ্ছে ভাষা বিজ্ঞান। বর্তমানে আমরা সোশিও লিঙ্গুইস্টিক্স বলি, সমাজতাত্ত্বিক সামাজিক ভাষা বিজ্ঞান। তো লিঙ্গুইস্টিক সোশিওলজি কিভাবে কি নিয়ে আলোচনা করে? লিঙ্গুইস্টিক সোশিওলজি আলোচনা করে কিভাবে ভাষা সমাজকে নিয়ন্ত্রণ করে বা সমাজ সামাজিকভাবে কিভাবে ভাষা গঠিত হয়। আমরা যেমন সামাজিক অবস্থান অনুযায়ী একজন মানুষকে বাংলায় তুই, তুমি বা আপনি বলি। যাকে আমরা খুব সম্মান করি তাকে আমরা আপনি বলি। আর যে একটু আমাদের সঙ্গে খুব বন্ধুত্বপূর্ণ সম্পর্ক, তাকে আমরা তুমি বলতে পারি বা তুই বলতে পারি। আমাদের সামাজিক অবস্থান থেকে যারা একটু নিচু, তাকে আমরা অনেক সময় তুই বলি। আবার যে খুব কাছের মানুষকেও আমরা তুই বলি। তো এইভাবে সামাজিক অবস্থান, অনেক সময় সমাজের কোন স্তরে বা কতটা আমরা অন্তরঙ্গতা, তার উপর কিন্তু ভাষা ভাষার যে আমরা একজনকে সম্বোধন করি ভাষার মাধ্যমে, সেটা কিন্তু নির্ভর করে। এগুলি লিঙ্গুইস্টিক সোশিওলজি অধ্যয়ন করে। এস্থেটিক সোশিওলজি, এস্থেটিক্স হচ্ছে নন্দন তত্ত্ব। নন্দন তত্ত্ব অর্থাৎ সৌন্দর্য বিজ্ঞান। সমাজতত্ত্ব সৌন্দর্য বিজ্ঞান নিয়েও আলোচনা করে। কি সুন্দর, কাকে বলবো সুন্দর, সেটা কিন্তু সমাজ নির্ভর, সমাজ ঠিক করে দেয়। আজকে মোনালিসাকে কিন্তু আমরা যদি বিউটি কন্টেস্টে নামাই, তাহলে কিন্তু তিনি পাত্তাই পাবেন না। কেন? না, লিওনার্দো দা ভিঞ্চির সময়কার যে মোনালিসা, সেই সময় যে সৌন্দর্যের ধারণা ছিল, এখন সেই সৌন্দর্যের ধারণা অনেক বদলে গেছে। কিভাবে সমাজ সৌন্দর্যকে দেখে, সৌন্দর্য নির্ধারণ করে, সেটাই হচ্ছে এস্থেটিক সোশিওলজি আলোচ্য বিষয়। এবার আমরা
জেনারেল সোশিওলজি নিয়ে আলোচনা করব। আগে আমরা আলোচনা করেছি যে একাধিক আমরা স্পেশালাইজ সোশিওলজির কথা বললাম। এই যে বিশেষ বিশেষ বিজ্ঞানগুলি, সামাজিক ভূগোল বলো, সামাজিক আইন, আইনের সমাজতত্ত্ব বা নন্দনতত্ত্বের সমাজতত্ত্ব, অর্থনৈতিক সমাজতত্ত্ব, এইগুলো কতগুলো স্পেসিফিক সোশিওলজি, এগুলো কতগুলো বিশেষ বিশেষ নিয়ম তৈরি করে। সেই নিয়মগুলোকে জেনারেল সোশিওলজি এগুলো আহরণ করে সমাজের একটা সাধারণ তত্ত্ব তৈরি করে। সমাজতত্ত্বের যে প্রিন্সিপাল প্রবলেমটা কি? ডুইকেন বলছেন, researching the way in which a political, legal, moral or religious institution, belief and so on was established, what causes gave rise to, and what useful ends it corresponds to. সমাজতত্ত্বের মূল বিষয়গুলো কি? রাজনীতি, আইন, নীতি বা ধর্মীয় প্রতিষ্ঠান, বিশ্বাস কিভাবে প্রতিষ্ঠিত হলো, এবং সমাজের ক্ষেত্রে কোন ধরনের উপকারী বা ইতিবাচক ভূমিকা পালন করছে। দুর্খেইমের এই যে বক্তব্য আমরা সমালোচনা করতে পারি। এই যে এন্ড এর কথা উনি বলছেন, যে হোয়াট ইউজফুল এন্ডস ইট করসপন্ডস টু, এতে কিন্তু আমরা তাকে সমালোচনা করে বলতে পারি যে দুর্খেইম টেলিওলজিক্যাল রিজনিং করছেন, অর্থাৎ উদ্দেশ্যবাদ করছেন। কোনো রাজনৈতিক বা নৈতিক বা ধর্মীয় প্রতিষ্ঠানের আপাতদৃষ্টিতে সমাজে কোনো উদ্দেশ্য পূরণ করার, অন্তত প্রতিষ্ঠার সময় তার কোনো উদ্দেশ্য পূরণ করার কাজ থাকে না। সেটাকে যদি আমরা আরোপ করে দিই তাহলেই এটা টেলিওলজি হিসেবে গণ্য হবে। এখানেই আমরা আজকের লেকচার শেষ করছি।